ছন্দে বেঁধে দিলি একটি কথা ফুরিয়েও ফুরোয় না, যে কথা অতি সাধারণ একটা খবর মাত্র তা হয়ে ওঠে বাণী। পড়ছিলাম বিংশ শতাব্দীর প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর উক্তি। আজই কবির জন্মদিন, তাকে শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 15 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। দর্শক, আজ আয়োজনের শুরুতেই জেনে নেব ইতিহাসের আজকের এই দিনে কোথায় কি বিখ্যাত ঘটনা ঘটেছিল সেটি। 1731 সালে বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। 1776 সালে ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন। 1782 সালে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে। 1863 সালে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা সচিত্র ভারত সংবাদ প্রকাশিত হয়। 1966 সালে বার্বাডোস স্বাধীনতা লাভ করে। 1977 সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD প্রতিষ্ঠিত হয়। আজ 30 নভেম্বর। আজকের এই দিনে আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। সেই সাথে জেনে আসবো আজকের এই দিনে আপনাদের সাথে সাথে কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন। 1667 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আইরিশ প্রাবন্ধিক ও কবি জোনাথন সুইফট। 1726 সালে গ্যালিভার্স ট্রাভেলস নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদী গ্রন্থ মনে করা হয়। ইংরেজি সাহিত্যে সুইফটকে সবচেয়ে জনপ্রিয় ব্যঙ্গাত্মক কবিতা লেখক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। 1817 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান সাহিত্যিক ক্রিস্টিয়ান মাটিয়াস টেওডোর মমজেন। তিনি 1902 সালে সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। রোমের ইতিহাস রচনার জন্য মমজেন 1902 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার 16 খণ্ডের বিখ্যাত ইতিহাস গ্রন্থ কর্পাস ইনস্ক্রিপশনস লাতিনেরামের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন। 1835 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। তিনি অবশ্য মার্ক টুয়াইন ছদ্মনামেই বেশি পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার এবং অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে। 1858 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা জগদীশ চন্দ্র বসু। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেন। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণে সফলতা পান। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক ও অনুবাদক বুদ্ধদেব বসু। বিংশ শতাব্দীর 20 ও 30-এর দশকে আধুনিক কবিতায় যারা পথিকৃৎ ছিলেন তিনি তাদের একজন। তিনি বাংলা সাহিত্যের সমালোচনার দিকপাল ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য বিশেষভাবে সমাদৃত। বুদ্ধদেব বসু ছিলেন আধুনিক কবিকুলের অন্যতম পৃষ্ঠপোষক। হেমন্তের ভোরের আলো ফুটতে না ফুটতেই পাবনার চলন বিলে নানা বয়সী মানুষের ঢল। সবার হাতে মাছ ধরার নানা উপকরণ। বিলের মাছ ধরতে দূর দূরান্ত থেকে এসেছেন শৌখিন মাছ শিকারীরা। কয়েকশো বছর ধরে চলে আসা মাছ ধরার এমন আয়োজনকে স্থানীয়রা বলেন বাউত উৎসব। মাছ পাওয়া না পাওয়া তাদের কাছে মুখ্য নয়। উৎসব আনন্দে সবাই একসাথে মাছ ধরার আনন্দটাই তাদের কাছে মুখ্য। বাউত উৎসবের খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, শুভ সকাল। আপনার পেছনে সবাই খুব উৎসাহ নিয়ে মাছ ধরছে, এই উৎসব সম্পর্কে আমাদের আরো জানাবেন। আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিল যেটি রয়েছে। আসলে প্রতি বছর এই বিলটিতে আসলে বাউত উৎসব যেটি হয়ে থাকে। আমি যদি একটু দেখাই, আমরা এখানে এসেছি ভোরের আলো ফোটার আগেই কিন্তু মূলত
বিভিন্ন জেলার মৎস্য শিকারী, শৌখিন মৎস্য শিকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তার বিভিন্ন উপকরণ নিয়ে মাছ শিকার করতে আসেন। এবং চলন বিল ঘিরে আসলে বিভিন্ন বিলেই মূলত পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন বিলে কিন্তু এই বাউত উৎসবটি হয়ে থাকে। অর্থাৎ পলো বে, অর্থাৎ পলো দিয়ে মাছ শিকারের কারণে আসলে এই উৎসবের নামটি হয়ে গেছে বাউত উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুহুল বিলে সকাল থেকেই ইতিমধ্যে বিলে অনেকেই নেমেছেন বিভিন্ন উপকরণ নিয়ে মাছ শিকারে, এবং অনেকে এখনও প্রচুর মানুষ বিলের চারপাশে এখনও অপেক্ষা করছেন যে কখন তারা নামবেন, এবং তারা সবাই একসঙ্গে তারা কিন্তু এই মাছ শিকারে নামবেন। এবং তার কারো হাতে পলো, কারো হাতে জাল, বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু তারা নিয়ে এসছেন। এবং সাধারণ মানুষের নানা বয়সী মানুষ রয়েছেন, শিশু থেকে বিভিন্ন বয়সী 50-60 বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা দেখেছি তারা মাছ শিকারে এসেছেন। অর্থাৎ এই মাছ তারা পান কি না পান সেটি তাদের কাছে মুখ্য বিষয় নয়, তাদের কাছে প্রধান আনন্দই হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে এত মানুষ এক জায়গায় হয়ে মাছ ধরার যে আনন্দ সেটি তারা মূলত উপভোগ করতে আসেন। তবে তারা অভিযোগ করেছেন যে আসলে বিলে যে আগে যেভাবে দেশি মাছ, বিভিন্ন প্রকার মাছ পাওয়া যেত সেটি কিন্তু এখন আর পাওয়া যায় না। এর একটি অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে চায়না জাল যেগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিল পাড়েই অনেকে চায়না জাল নিয়ে তারা মাছ শিকার করেছেন। এবং এখানে জলাশয় রয়েছেন, এবং সেই জলাশয়ে যেসব মাছ শিকারী যারা আসছেন তারা কিন্তু সেটি পর্যাপ্ত হিসাবে মাছ শিকার করতে পারছেন না। আমরা যদি একটু কথা বলি, একজন মৎস্য শিকারী এখানে এসেছেন, আসলে যদি একটু আমাদের বলেন যে এখানে যারা মাছ শিকারে এসেছেন আপনারা আসলে কোথা থেকে এসেছেন, এবং এখানে আসলে মাছ কেন পাওয়া যায় না আগের মতো? মাছ এখন ওই যে চায়না জালের সব মারা পড়ে, তো এই কারণে মাছ মানে একটু কম আর কি। আর বিভিন্ন পদ্ধতি দিয়ে মাছ সব মানে জেলেরা সব মারিয়ে ফেলায়, এই জন্য একটু কম। যে শুনছিলেন এখানে আসলে মাছ কিন্তু তারা কেন আগের মতো পান না। এখানে আরেকজন বয়স্ক মানুষ এসেছেন মাছ শিকার করতে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন এবং এই মাছ শিকার করতে এসে আসলে কেমন লাগে আপনাদের? মাছ মারতে আসছি আমরা ওই বের হলে চিতুলে থেকে আসছি, চিতুলে ফরিদপুর থানায়। মাছ মারা একটা আমাদের একটা এটা একটা আনন্দর বিষয়, বুঝলেন। আনন্দর জন্য আসি, প্রতি বছরই আসি। তো এবার তো লোকজন দেখতেছি কম, মাছ এবার মনে হয় খুব একটা নাই। আসলে এখন দেখা যায় কি হয়, আল্লাহ ভরসা। শুনছিলেন আসলে মাছ কিন্তু আর আগের মতো পাওয়া যায় না, সবার কণ্ঠে একটি হতাশার সুর, যেটি আসলে বিলে যে আগে পরিমাণ মাছ পাওয়া যেত সেটি হয় না। এবং উৎসব যে চলন বিলের যে বাউত উৎসব সেটির আনন্দ, সেই আনন্দ কিন্তু অনেকটাই ফিকে হয়ে আসছে। গত কয়েক বছর ধরে যে পরিমাণ মানুষের সমাগম হতো এই বাউত উৎসবে, এখন কিন্তু সেই পরিমাণ মানুষ কিন্তু এখন আর এই বিলে দেখা যায় না। সেটা একটি কারণ যে মাছ কমে গেছে, যারা প্রভাবশালী রয়েছেন তারা এইসব বিল জলাশয় দখল করে অবাধে মাছ শিকার এবং বিষ দিয়ে, কীটনাশক বিষ দিয়েও তারা কিন্তু মাছ শিকার করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিলে অনেকে আজ বিলের আরেক পাশে কিন্তু পলো বা একটি দল তারা নেমেছেন, এবং বিলের এইখানটায় বেশ কয়েকজন বিভিন্ন জাল নিয়ে মাছ শিকার করছেন। এবং এই মাছ শিকারের যে আনন্দ, এই উৎসবটি কিন্তু বছরের পর বছর, কয়েকশো বছর ধরে চলে আসছেন বলে আমাদের এখানকার লোকজন জানিয়ে আসছিলেন। এবং এখনও কিন্তু অনেক সংখ্যক মানুষ বিল পারে তারা অপেক্ষা করছেন বিলে মাছ নামা। তো বাউত উৎসবের যে আনন্দ, সেই আনন্দ উৎসব থেকে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম পাবনায়, জানছিলাম সেখানকার বাউত উৎসবের খবর। সিলেটে চলছে স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, আপনাকে শুভ সকাল। পরিচ্ছন্নতা চলছে, আপনার পেছনে দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আমাদের আরো বিস্তারিত জানাবেন। দর্শক, দেখছি সিলেটে এখানে সবাই পরিচ্ছন্নতার কাজ করছে, রাস্তাঘাটে সবাই মিলে একসাথে ঝাড়ু দিচ্ছে এবং রাস্তাঘাট পরিষ্কার করছে, এমনটি দেখতে পাচ্ছি আমরা।
দর্শক, আমরা যুক্ত ছিলাম সিলেটে, দেখছিলাম সেখানকার পরিচ্ছন্নতা উৎসব। এবার আমরা চলে যাচ্ছি পত্রিকার পাতায়। আজকের দিনে দেখে নেব প্রধান প্রধান পত্রিকাগুলোর আজকের দিনের প্রধান শিরোনাম। দর্শক, শুরুতেই আমার হাতে আছে সমকাল। দেখে নেব সমকালের শিরোনামগুলো। নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ছে ওষুধের দাম। 110% পর্যন্ত বেড়েছে নয়টি দিশেহারা রোগী। দাম কার্যকরের পরে আবেদন করে বেশিরভাগ কোম্পানি। গত 6 মাসে 35% উৎপাদন খরচ বেড়েছে। দর্শকদের পাশে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা। সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের পতাকায় আগুন, কড়া প্রতিবাদ ঢাকার। 50 বছর আগে মারা যাওয়া ব্যক্তির উপর হামলা, 2 ব্যবসায়ীর দ্বন্দ্বকে হিন্দু নিপীড়ন বলে প্রচার আওয়ামী লীগের। দর্শক, তার নিচে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, অর্থনীতি নিয়ে শ্বেতপত্র। আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে $14 বিলিয়ন। মোটামুটি এই ছিল সমকালের প্রধান শিরোনামগুলো। দর্শক, এবার আমার হাতে আছে প্রথম আলো। এখানে দেখতে পাচ্ছি ঢাকায় বায়ু দূষণ বাড়ছেই, চরম স্বাস্থ্য ঝুঁকি। বিগত সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেয়নি, মানুষ ভুগছে। নতুন সরকারকে এ বিষয়ে জোর দেওয়ার তাগিদ। এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি, দূষণ বেশি কোন দেশে, সেখানে এগিয়ে আছে বাংলাদেশ। আওয়ামী লীগের 15 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে, প্রতিবেদনের তথ্য। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এরপর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ঢাকায় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিকশা নিয়ে যে কোনো দীর্ঘমেয়াদী নীতিমালা প্রয়োজন। নিচে আরও কিছু শিরোনাম দেখতে পাচ্ছি, ভিডিও ফুটেজ দেখে মোট 9 গ্রেফতার। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। সন্তান জন্মে উচ্চ ব্যয়, ঋণগ্রস্ত মা বাবা। ঢাকা মহানগরের চিত্র। দর্শক, এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। এবার আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। সংকটে কারিগরি শিক্ষা, এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও অর্জিত হয়নি। উন্নত বিশ্বে মোট শিক্ষার্থীর 70%ই কারিগরিতে থাকলেও বাংলাদেশে এই হার মাত্র 16%। নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই, এটা দ্বিচারিতা। ফেসবুক পোস্টে আসিফ নজরুল। তারা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল, তবে সফল হয়নি। সলিমুল্লাহ খান, ন্যায় বিচারের মধ্যেই ধর্মের গ্যারান্টি। তার পাশে দেখতে পাচ্ছি পার্লামেন্টে জয়শঙ্করের বিবৃতি। তিনি বলেছেন, সংখ্যালঘু নির্যাতনকে গুরুত্ব দিচ্ছে দিল্লি, উদ্বেগের কথা ঢাকাকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। এবার আমার হাতে আছে যুগান্তর। সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর, মাঠ গোছাচ্ছে 2 দল। কলকাতায় ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ, বাংলাদেশের উদ্বেগ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ। সংঘর্ষের মামলায় আরও 11 জন গ্রেফতার। ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ। দর্শক, এই ছিল মোটামুটি আমার কাছে থাকা পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। দর্শক, সময় হলো একটি বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ কিউ স্টিল নিবেদিত সকাল 24-এ।
দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে আসি। দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গুর পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি সেখানে। শুভ সকাল। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে চাচ্ছি, সেখানে কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু নরসিংদীতে ডেঙ্গুর প্রভাব অনেকটাই কমে এসেছে এবং সেটা কিন্তু চলতি সপ্তাহে অর্ধেকে নেমে এসেছে। গত 15 দিন বা 20 দিনের ব্যবধান যদি আমরা গড় করি তাহলে কিন্তু দেখবো যে নরসিংদী যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 60 থেকে 70 জনের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছে। কিন্তু চলতি সপ্তাহে অর্থাৎ গতকালের হিসেব যদি বলি, এই সপ্তাহে কিন্তু সদর হসপিটালে প্রায় 10 জনের মতো নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং 30 জনের মতো কিন্তু হসপিটালে রোগী ভর্তি হয়েছে। তো চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কমেছে, কিন্তু তুলনামূলক কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কমতে শুরু করেছে এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে আসলে ডেঙ্গুর জন্য আসলে জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন এবং চিকিৎসকরা বলছে যে জ্বর, ঠান্ডা, কাশি সহ এই ধরনের উপসর্গ যাদের দেখা দেয় তাদের কিন্তু দ্রুত আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং লিকুইড জাতীয় যে খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু আসলে খাওয়ার পরামর্শ দিচ্ছে। এবং এই মুহূর্তে আপনি দেখবেন যে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নরসিংদী যে সদর হসপিটালটি রয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকডাকা ভোর থেকে কিন্তু এই সদর হসপিটালে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে। এখানে কম বেশি প্রায় 1.5 থেকে 2 শতাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু সদর হসপিটালে জড়ো হয়েছে। এদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছে তাদের অনেকেরই কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা ধরনের উপসর্গ রয়েছে এবং এখানে আসলে শিশুদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশু এখানে এসেছে। আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু এখানে শিশুদের সংখ্যাও দেখা যাচ্ছে এবং বেশিরভাগ বয়স্ক রোগীও রয়েছে। হ্যাঁ, তারা যে বিষয়টি বলছে যে আসলে এই শীতের মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু তাদের ঠান্ডার প্রকোপটা বেশি রয়েছে এবং এর পাশাপাশি জ্বরও রয়েছে। তো চিকিৎসকরা বারবার বলছে আসলে এই মুহূর্তে জ্বর, ঠান্ডা, কাশি হলেই কিন্তু নিকটবর্তী যে স্বাস্থ্য কমপ্লেক্স বা হসপিটাল গুলো রয়েছে সেখানে আসলে যাওয়ার পরামর্শ দিচ্ছে এবং দ্রুত ডেঙ্গুর পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে। কারণ হচ্ছে যে এই মুহূর্তে যাদের জ্বর, ঠান্ডা আসছে ডেঙ্গুর কারণে কিন্তু তারা দুর্বল হয়ে পড়ছে এবং দ্রুত লিকুইড জাতীয় যেসব খাবার রয়েছে সেসব খাবার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম নরসিংদীতে, জানছিলাম সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর। আগমনী শীতের শুরু থেকেই পর্যটন স্পটগুলোতে বাড়ছে পর্যটকদের উপস্থিতি। আজ জানবো খাগড়াছড়ি পর্যটনের খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক, শুভ সকাল। শীত তো প্রায় চলেই এসেছে, এই সময়ে পর্যটকদের কেমন ভিড় দেখছেন? ইপসিতা, আপনি যেমনটি বলছিলেন এখন শীতের মৌসুম যে শুরু হওয়ার সাথে সাথে পাহাড়ের যে বিশেষ করে খাগড়াছড়ি এবং সাজেকের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে কিন্তু ঘুরে বেড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এখন খাগড়াছড়িতে আসতে শুরু করেছেন। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায়, যেখান থেকে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য পর্যটকরা আসেন, অর্থাৎ সাজেকে যাওয়ার জন্য পর্যটকদের যেখানে আসতে হয় সেই স্পটে আমি আছি এবং সেখান থেকে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি। এই যে আমার সামনে অংশ রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং পর্যটকরা কিন্তু অপেক্ষা করছেন। এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং এখান থেকে তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য, পরিবহনে করে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করে আছেন এবং এখান থেকে তারা কিন্তু সাজেকের আধা ঘন্টার মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু তারা সাজেকের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়ে যাবেন। এবং
এই শুধুমাত্র সকালবেলা সাজেকের পর্যটকদের পাশাপাশি কিন্তু সাজেক থেকে আসার পর বিকেলের যেসব বিকেল সময়টাতে কিন্তু খাগড়াছড়িতে আমি যদি বলি যে আলোটিলা, রিসাং ঝর্ণা এবং মায়াবনী লেক সহ অন্যান্য যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে খাগড়াছড়ি সদরের পর্যটন কেন্দ্রে রয়েছে, সেসব পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া পর্যটকদের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং আজকে যেহেতু শনিবার এবং গতকাল শুক্রবার ছিল, আমরা দেখেছি এখানকার আলটিলা, রিথাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক এবং অন্যান্য পার্কগুলোতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন এবং পর্যটকরা এসে কিন্তু তারা তাদের আনন্দ ভাগাভাগি করছেন। যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং আপনারা জানেন যে গেল জুন মাস অথবা জুলাই মাস থেকে বন্যা, তারপর অস্থিরতা এবং এর পরবর্তী পাহাড়ের অস্থিরতার কারণে কিন্তু প্রায় 6 মাসের মতো পর্যটক যে একটি স্থবিরতা ছিল, জমেছিল, পর্যটক আসতে পারেনি এখানে। সেই সব মিলিয়ে কিন্তু এখন সেই সংকট কেটেছে নভেম্বরের 5 তারিখ থেকে। এবং এখন থেকে যে পর্যটক আগামী যে মৌসুম রয়েছে সেই মৌসুমে কিন্তু ভালো পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ইপসিতা, এই ছিল আমার কাছে খাগড়াছড়ির পর্যটনের খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম খাগড়াছড়িতে, জানছিলাম সেখানকার পর্যটনের বর্তমান অবস্থা। কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো বিদায়ের। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।